আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সত্য ঘটনা শেয়ার করব, যেই ঘটনাটি আলিশা আখি নামের একজন আমাদেরকে খুলনা থেকে পাঠিয়েছেন। তিনি ঠিক যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন সেইভাবে আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। যারা নিয়মিত সত্য ঘটনা শুনতে পছন্দ করেন তারা নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন আমার কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট আরজি ইমরানের কণ্ঠে গল্প শুনতে অবশ্যই আমাদের দুটি চ্যানেল দ্য মেগা বক্স এবং দ্য মেগা বক্স প্রাইম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আজকে বেশি কথা বলবো না। আজকের ঘটনাটি বেশ লম্বা এবং বেশ বড়। আমরা আজকে সেলিম মোল্লা নামের একজন হুজুরের ঘটনা শুনব, যে কিনা ছোটবেলা থেকেই এতিম ছিল এবং সেই সঙ্গে তিনি এত কষ্ট করে বড় হয়েছেন এবং তার জীবনে জুলেখা নামের এক পরী আসে, যে কিনা তার জীবনকে শুরুর দিকে হয়তো অনেক সাজিয়ে তুলেছিল এবং পরবর্তীতে তার সঙ্গে কি হয়েছিল তা আপনারা সকলে জানলে অবাক হবেন। মানুষ এবং পরীর বিয়ে হয় সেটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করতে চান না, কিন্তু সেলিম মোল্লা নামের সেই ব্যক্তিটির সঙ্গে মাত্র 12 বছর বয়সে জুলেখা নামের সেই সুন্দরী পরীটার বিয়ে হয়েছিল এবং কিভাবে সেই ঘটনা ঘটেছিল সেটা আমরা আজকে আলিশা আখির পাঠানো ঘটনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। আমি যে ব্যক্তির ঘটনা বলতেছি সে একজন শিক্ষক ছিলেন। তার মাধ্যমে আমি আমার সেই শিক্ষকের ঘটনাটি আপনাদের সকলের সামনে শেয়ার করতে ইচ্ছুক। আমি খুলনা থেকে বলছি। যার সঙ্গে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে সেলিম মোল্লা, বাড়ি খুলনাতে। পারিবারিক সদস্য ছিল দাদা দাদি, চাচা চাচি এবং ভাই বোন সহ বাকি অন্যান্য সদস্য। ঘটনাটি তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সম্বোধন করে আমির মাধ্যমে সেই ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছি। আমার নাম সেলিম মোল্লা, আমার বাড়ি খুলনাতে। আমার পারিবারিক পরিবারে আমার চাচা চাচি, দাদা দাদি, আমার মা এবং বাবার সঙ্গে বসবাস করতাম। ছোটবেলা থেকেই আমি শুনতাম যে আমি নাকি অপয়া। আমার বাবা মাত্র 21 দিন বয়স থাকতেই মারা যান, মানে আমার বয়স যখন 21 দিন তখন তিনি মারা যান এবং মারা যাওয়ার পর থেকেই আমার পরিবারে এক প্রকার আমার মাকে নিয়ে এক জল্পনা কল্পনা চলতে থাকে। বিশেষ করে আমার নানি বাড়ির লোকজন, তেনারা চেয়েছিলেন যে আমার মাকে পুনরায় বিয়ে দিতে এবং সত্যি কথা বলতে আমার মা চাননি আবার বিয়ে করতে, কারণ আমি তখন ছোট ছিলাম। এই ছোট অবস্থায় আমাকে এরকম ভাবে রেখে মা কোথায় বাঁচাবে। আমার মা আমাকে প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত পালে, যতক্ষণ না পর্যন্ত আমি দুধ ছাড়ি। এরপর আমার নানি এবং নানা আমাকে আমার চাচা চাচির বাড়ি রেখে আমার মাকে নিয়ে অন্যত্র বিয়ে দেয় জোর করে। আমার মায়ের মত ছিল না এবং মত না থাকার কারণে তিনি অনেক জোর জবরদস্তি করেই তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন আর কি। মানে আমার নানিরা তাকে জোর জবরদস্তি করেই পাঠান। আমার নানির আমার প্রতি কোনো দয়া মায়া বা ওই জাতীয় কোনো কিছু ছিল না। আমার চাচা চাচিরা এবং চাচাতো ভাই বোনরা আমাকে তখন পালতেন। আমার চাচারা বেশ ভালো ছিল এবং আমার দাদা দাদি তখন বেঁচে ছিল। তো আমার দাদা দাদি আমাকে খুব ভালোবাসতো ছোটবেলা থেকেই, যার কারণে আমার মা বিয়ে করে চলে যাওয়ার পর থেকেই আমার চাচা এবং চাচির সঙ্গেই থাকতাম এবং ওনারাই আমাদেরকে খাবার দাবার দিত আর কি। তো এরকমভাবে আমার দিন কাটছিল। তো আমার বাবা হচ্ছেন গিয়ে আমার চাচার আগে বিয়ে করেন এবং চাচা তখনও বিয়ে করেনি। তো চাচা বিয়ে করার পরে আমি তাদের সঙ্গেই থাকি, তাদের সঙ্গে থাকা শুরু করি এবং বাবা অসুস্থ হয়ে মাঝখানে মারা যান। আর আমার দাদা দাদা আমাকে খুব ভালোবাসতেন, আমাকে খুব যত্ন করতেন। তো দেখতে দেখতে মাঝখানে বেশ কয়েক বছর কেটে যায়, মানে অনেক বছর বলতে 8 বছর মতো কেটে যায় এবং আমি আমার দাদা দাদির সঙ্গেই থাকি, তার সঙ্গেই খাওয়া দাওয়া করি, এই সমস্ত কিছু করি। তো তখন পর্যন্ত আমি আসলে কোনো স্কুলে বা এরকম কোনো কিছু ভর্তি হইনি। তো ওই সময়টাতে আমার একটা সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে কি, স্কুলে ভর্তি না হওয়ার কারণটা হচ্ছে আমার মুখ দিয়ে অনেক গন্ধ বের হতো। এটা যখন আমার 6-7 বছর বয়স তখন থেকেই এই জিনিসটা আমি টের পেতাম আমি, এবং তখন আমার কাছে কেউ আসতে চাইতো না। বিশেষ করে
আমার যে চাচা চাচি ছিলেন বা চাচাতো ভাই বোন ছিল, ওরা শুরুতেই বিষয়টা টের পেত এবং আমাকে সবসময় বলতো যে আমার মুখে গন্ধ, খুবই বিশ্রী গন্ধ, বিদঘটে গন্ধ, যেটা আসলে সহ্য করার মতো না। তো ওই জিনিসটা ওনারা সহ্য করতেন না। তখন আমার দাদা দাদি আমাকে তার ঘরে নিয়ে গেল এবং তার ঘরের বারান্দার একটা রুম ছিল, সেখানে আমাকে থাকতে দিল। বললো তুই এখানে থাক, কোনো সমস্যা নেই, তুই তো আমাদের আদরের নাতি, তোর রোগ বালাই হলে সেটা তো আমাদেরকেই দেখতে হবে। তো এরপরে আমার দাদা এবং দাদি আমাকে অনেক কবিরাজ, ডাক্তার, অনেক কিছুই দেখায়, কিন্তু ওই জিনিসটার কোনো নিরাময় হয় না। আর যেহেতু আমি স্কুলে পড়তাম না, আমাদের প্রাইমারি স্কুলে যেতাম, তো আমার দাদা এবং দাদি ভাবলো যে আমাকে কোরআনের হাফেজ বানাবে, আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় এবং একজন আলেম বানাবে। সেই চিন্তা করে তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরের একটা মাদ্রাসায়। যেহেতু বাবা মা ছিলেন না, সেহেতু আমি এতিম ছিলাম এবং বিয়ের পরে তখন আমার দাদা দাদি আমাকে কোরআনের হাফেজ বানাবে বলে একটা ইসে পাঠায়। আমার চাচারা পর্যন্ত এটা চেয়েছিল। তো ওই জিনিসটা আমাকে ইয়ে করতো এবং আমি নামাজ পড়তে পারতাম না, মাদ্রাসায় গিয়ে কারোর সঙ্গে বসতে পারতাম না। মাদ্রাসায় গিয়ে এই প্রবলেমটা হইতো, কারণ আমি তো যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু আমি একা একা থাকতাম, কারোর সঙ্গে মিশতে পারতাম না, মিশতে পারতাম। কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমাকে কিন্তু সকলের সাথে বসতে হতো, জামায়াতে বসতে হতো এবং একসঙ্গে পড়তে হতো, একসঙ্গে খেতে হতো, একসঙ্গে উঠা বসা করা লাগতো। তেমন অবস্থা ছিল যে ওইখানে যাওয়ার পরে তখন সবাই আমাকে ঘৃণা করতে শুরু করলো এক পর্যায়ে, যে আমার শরীরের গন্ধ, আমার এরকম এরকম সমস্যা। তো কেউ আমার সঙ্গে কথা বলতো না, আমার সঙ্গে কেউ নামাজ পড়তো না, আমার সঙ্গে খেতে বসতো না, কেউ পড়তে বসতো না। তো নানান ধরনের সমস্যার মধ্যে আমি সেখানে যাওয়ার পরে পড়ে যাই আর কি, এবং আমার সঙ্গে কেউ খেলাধুলা করতো না। মানে এক প্রকার আমি বাড়িতে থাকতে যেরকম একঘেয়ে ছিলাম, ঠিক মাদ্রাসাতে যাওয়ার পরেও ওই রকম একঘেয়ে অবস্থা হয়ে গেল আমার। তো হুজুরও আমার সঙ্গে খুব বেশি কথা বলতো না। আমার দাদা দাদি চাচা যে অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখাইছে আমার এই রোগের জন্য, কিন্তু কোনোভাবে কোনো কিছু সমাধান হয় নাই, কোনো কিছু ইয়ে করি নাই। তবে একার মতো একা পড়তাম, একার মতো একা ইয়ে করতাম। হুজুরদেরকে যখন পড়া দিতাম তখন মুখে আমি গামছা ওই যেতে কোনো কিছু একটা পেঁচিয়ে যেতাম হুজুরদের সঙ্গে কথা বলার সময় বা পড়া দেওয়ার সময়। ওনারা সহ্য করতেন না বিষয়গুলো, সবাই আমাকে নানানভাবে খ্যাপাতো, নানান কথা বলতো, উল্টাপাল্টা কথা বলতো। তো একদিন আমি আমার বন্ধুদের সঙ্গে আমাদের মাদ্রাসার যে মাঠ আছে, মাঠে খেলতে গেছি। ততদিনে আমাদের মাদ্রাসায় প্রায় বছরখানেক কেটে গেছে পড়ার আর কি, এবং আমি অনেক পারা মুখস্থ করে ফেলছি। তো এই অবস্থায় আমার বন্ধুরা, মানে যারা আমার সহপাঠী ছিল, বন্ধু তো ছিল না কেউ, আমার সহপাঠী যারা ছিল ওরা তখন আমাকে বললো যে ওই যে তার কুকুর আসছে, কুকুরকে রোগ দিছে, তার মুখ দিয়ে গন্ধ কয়, ওদের ওইখান থেকে আসতে দিবি না। তো সকলে এই কথা বলার পর আমি খুব মনে কষ্ট পাই আর কি। মনে কষ্ট পাওয়ার পরে আসলে এরকম করে মানুষকে কিভাবে বলে আর কি, আমার মুখে গন্ধ তো আমি দিন, এটা আল্লাহর রোগ, আল্লাহ আমাকে রোগ দিছে, সেই রোগের জন্য এরকমটা হয়। তো ওরা আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলো এবং বাজে কথা বললো, খেলতে তো নিলই না, এরকম একটা বাজে কথা আমাকে বললো। তো ওই ঘটনার পরে আমার খুব মন খারাপ করে। ওরা ফুটবল খেলতেছিল মাঠে, আমার খুব খেলতে ইচ্ছে হয়, কিন্তু আসলে আমি খেলতে পারতেছিলাম না, ওই যে আমার সমস্যার কারণে। তো এই অবস্থায় তখন আমি হাঁটতে হাঁটতে, তখন আসরের সময় হবে, আসরের সময় হলে আমাদের হচ্ছে গিয়ে ছুটি দিত আর কি, সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের খেলার টাইম দিত মাদ্রাসায়। এটা বাংলাদেশের সব মাদ্রাসায় সেম। তো এই অবস্থায় আমি তখন হাঁটতে হাঁটতে কবরস্থানের ওই পাশে চলে যাই। কি করবো আর, মাদ্রাসা থেকে আমার তো কোনো কাজ নেই, ছুটি হলে কেউ আমার সঙ্গে খেলে না, আমি সবসময় কোনায় বসে থাকি। আমি খুব মনে কষ্ট পাইছি, এত মনে কষ্ট পাইছি যে আমি হাঁটতে থাকি এবং আসর আজানের দিকে আমি হাঁটতে হাঁটতে আমাদের ওই কবরস্থানের ওই পাশে ঘন জঙ্গল আছে এবং ওইখানে একটা বড় জঙ্গলের মতো জায়গা ছিল। তো আমি সেখানে একটা গাছের নিচে বসি এবং গাছের নিচে বসে এদিক ওদিক তাকাচ্ছিলাম, আমার কান্না করতেছিলাম আর কি, চোখ দিয়ে পানি বের হচ্ছিল এবং খুব মন খারাপ ছিল আর কি। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে জঙ্গলের পাশে কবরস্থানের কোণা দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে একটি সুন্দরী মেয়ে হেঁটে আসতেছে এবং ঠিক আমার দিকে হেঁটে আসতেছে। আমার থেকে বয়স একটু বড় হবে, ততদিনে আমার বয়স খানিকটা বেড়েছে, আমার বয়স তখন 11 বছর ছিল। তো মেয়েটা আমার সামনে যখন আসছে, আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে বলি কি যে কে আপনি এবং এখানে কি করছেন? তো মেয়েটা তখন আমাকে বলে যে সেলিম, তুমি কান্না করো না, তোমার মুখে গন্ধ, এই জন্য তোমার সঙ্গে কেউ মেশে না, তাই না? তো এই কথা বলার পর আমি বললাম কি যে কি বলছেন, আপনি কে এবং আপনি আমাকে চেনেন কিভাবে? মেয়েটা তখন আমাকে বলে যে তোমার নাম সেলিম মোল্লা, তাই না? তোমার মুখের যে গন্ধ আছে ওইটা আমি ঠিক করে দেবো, তোমার মুখ থেকে হাত সরিয়ে ফেলো। তো আমি বললাম কি যে আপনি আমার নাম কিভাবে জানেন বা আমাকে কিভাবে চেনেন, আমার মুখে যে গন্ধ সেটা জানেন কিভাবে? মেয়েটা খুব সুন্দর ছিল দেখতে, একদম খুব মায়াবী দেখতে, তারপরে খুব সুন্দর জামা, তবে কিছু কিছু জায়গা মলিন ছিল এবং
মানে ময়লা ছিল আর কি, এবং সেই সঙ্গে তাকে দেখতে কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ। তো সে আমার নাম কিভাবে জানে বা এরকম কিভাবে জানে সেটা নিয়ে আমি বেশ কৌতূহল ছিলাম। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে জানো? তো সে আমাকে বললো যে কিভাবে জানি সেটা বড় বিষয় না, আমি তোমার মুখের গন্ধ দূর করে দিতে পারবো, এবং আমি একটা পানি নিয়ে এসেছি, পানিটা দিয়ে তুমি কুলি করো, দেখবে তোমার মুখের গন্ধ আর থাকবে না। তো আমি বললাম কি যে তুমি এটা কিভাবে করবা, বা এটা কি সত্যি আর এত ডাক্তার কবিরাজ ঠিক করতে পারলো না, সেটা তুমি কিভাবে ঠিক করবা? তো তখন বললো যে আমি ঠিক করতে পারবো, তুমি চিন্তা করো না, তুমি এটা করো। আর আমাকে বললো যে ওর নাম হচ্ছে জুলেখা, এবং ও এই গ্রামেই থাকে, এবং এই পাশটাই থাকে, জঙ্গলের দিকে হাত দিয়ে ইশারা দিয়ে বললো যে ওই পাশটাই থাকে আর কি। তো আমি তখন ওর হাত থেকে পানিটা নিলাম, নেওয়ার পরে আমি মুখ দিয়ে একটু কুলি করলাম, 2-3 বার কুলি করার পরে আমি পানি আমাকে 3 বার খেতে বললো, 3 বার ঢোক গিলতে বললো। তো আমি 3 বার ঢোক গিললাম, ঢোক গেলার পরে দেখলাম কি যে সত্যি সত্যি আমার মুখের থেকে গন্ধ গায়েব হয়ে গেছে। সেই 6-7 বছর বয়সের থেকে যেই সমস্যা, আমার সঙ্গে কেউ মিশে না, আমাকে সবাই অদ্ভুতভাবে গালাগালি করে, তো আমি নিজের নিঃশ্বাস শুকে দেখি সত্যি সত্যি কোনো গন্ধ নাই। আসলে খুব বিঘট গন্ধ ছিল, যেটা আমার নিজের কাছে খুব অস্বস্তি লাগতো। তো আমি তখন ওই গাছের ওইখান থেকে মেয়েটার সামনে যাই, এবং আরো দূর থেকে মেয়েটার দিকে তাকাই। মেয়েটার পরনে ছিল খুব সুন্দর একটা সাদা জামা, এবং চুলগুলো এলোমেলো, দেখতে অনেক সুন্দর, আমার থেকে বয়স একটু বড় হবে। তো সে আমাকে বললো কি যে তুমি এখন যাও, এবং এই কথা তুমি কাউকে বলবা না। এবং জুলেখা যে একটা জিন পরি ছিল সেটা আমি সত্যি জানতাম না সেই সময়টাতে, এবং জানার কথাও না, আমার বয়স তখন অল্প। তো জুলেখা আমাকে যাওয়ার সময় বলে যে আমি যে তোমাকে পানি দিছি, মুখের গন্ধ ভালো করে দিছি, এই কথা তুমি কাউকে বলবা না, ঠিক আছে? যদি বলো তাহলে তোমার মুখের গন্ধ আবার ফিরে আসবে, এবং তখন কিন্তু আর ঠিক করতে পারবা না, সেহেতু এই কথা তুমি কাউকে আর বললো না, ঠিক আছে? তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, বলবো না। তো এই অবস্থায় আমি মাদ্রাসায় ফিরে আসলাম সন্ধ্যার পরে, মাগরিবের পরে। ফিরে আসার পর আমার সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে পড়া হইতো। তো আমি সকলকে বললাম যে তোমাদের সঙ্গে বসে পড়ি, আমার মুখে গন্ধ নাই। তো সকলে তখন আমাকে পড়তে দিবে না, বা আমার তাদের সাথে পড়তে দিবে না, তারপর একসঙ্গে নামাজ পড়তে দিবে না। তো মাগরিবের পরে খাওয়ার সময় হয়েছে আর কি। তো ওই সময়টাতে ওরা মনে করছে আমার কাছে গন্ধ আছে, আমি কারোর সঙ্গে মিশতে পারবো না। তো আমাদের যে বাবুর্চি ছিল, বাবুর্চি সবাইকে খিচুড়ি রান্না করে হয়েছিল ওই দিনকে, সবাইকে খিচুড়ি দিচ্ছিল। তো আমি তখন প্লেটটা নিয়ে সবার মধ্যে দিয়ে সামনে যাই। তো আমাকে তখন হুজুরে ধাক্কা, ওই বাবুর্চি ধাক্কা মেরে বলে কি যাই সেলিম তুই দিকে যা, মানে আমাকে গন্ধ সেলিম বলে ডাকতো, তুই দিকে যা, তুই সবার পরে আসবি। সবার সময় আমাকে পরে আসতে বলতো আর কি, আমি আলাদাও খাইতাম। তো এই অবস্থায় তখন আমি বলি কি যে আমার আঙ্কেল, আমার মুখে গন্ধ নেই, আপনি চাইলে দেখতে পারেন। তো তিনি আমার দিকে তাকায়, সত্যি অবাক হয়, এবং সত্যি সত্যি আমার নিঃশ্বাস শুকে দেখে কি যে সত্যি আমার মুখে কোনো গন্ধ নাই। তো ওই অবস্থায় তিনি তখন আমাকে খিচুড়ি দিতে থাকে, এবং ছাত্ররা তখন আমাকে বলে যে হুজুর ওকে এখান থেকে সরতে বলেন, কেমন করে তাকায়। তো ওই অবস্থায় সবাই বলে যে না, আমার মুখে কোনো গন্ধ নাই, ও তোমাদের সঙ্গে মিশুক খাক। তো সবাই দেখে কি যে সত্যিই তাই। তো ওই অবস্থায় আমি তখন হচ্ছে মাদ্রাসায় চলে করি, খাওয়া দাওয়া শেষ করে আমি তখন আমাদের যে সবক ছিল, সবকটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ঘুমানোর জন্য যাই। তো ঘুমানোর জন্য যাই, এই অবস্থায় আমাকে আমাদের মাদ্রাসার যে হুজুর আছে, হুজুর উনি ডাকেন, ডেকে বলেন যে সেলিম, তোর মুখের গন্ধ ঠিক হয়েছে কিভাবে, হঠাৎ করে এরকম ঠিক হয়ে গেল কিভাবে? তো আমি তখন বললাম যে হুজুর এমনি এমনি ঠিক হয়ে গেছে। তো আমি কখনো মিথ্যা কথা বলতাম না ছোটবেলা থেকে, আর যখন মিথ্যা কথা বলতে পারতাম না বা সত্য কথা বলতে পারবো না, ওই সময় আমি চুপ করে থাকতাম, কোনো কথা বলতাম না, শুধু চুপ করে হাসতাম। তো হুজুরের কথা জিজ্ঞেস করার পরে আমি চুপ করে হাসতে লাগলাম। তো হুজুর বলতেছে যে আমি কি হাসির কথা বলছি তোকে, যদি হাসতেছিস? তো হুজুরের পরের দিন আমার চাচা এবং দাদাকে খবর দেয়, এবং খবর দিয়ে বলেছে আমি ভালো হয়ে গেছি, এবং আমাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে ভালো হয়েছি। তো আমার দাদা দাদি যখন দেখে যে আমি কিছু বলতেছি না, খালি হাসি, তো তখন আমার দাদা বলে কি যে থাক, ও যেটা ভালো হয়েছে হয়েছে, এটা নিয়ে আর করার দরকার নাই, যেভাবে হয়েছে হোক, ওকে জিজ্ঞেস করার দরকার নাই। তো শেষমেশ এটা এরকম ভাবেই থাকে, এবং আমাকে হচ্ছে গিয়ে এরকম ভাবে মাদ্রাসার সকলের সঙ্গে আমি মিশতে শুরু করি। তো আমি খুব খুশি ছিলাম বলতে এত ভালো লাগতো সবকিছু যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। একটা রোগ যখন ঠিক হয়ে যায়, যে রোগ আল্লাহ দিছে সে রোগ যখন ঠিক হয়ে যায়, তখন আসলে খুব খারাপ লাগে। তো আমি বিশ্বাস করতে পারতাম না সবসময়। তো এই অবস্থায় আমার দিন বেশ ভালো কাটতেছিলাম, কাউকে কোনো ঘটনা বলতাম না। তো আমার এক বন্ধু ছিল মাদ্রাসায়, বন্ধুটা ওর সঙ্গে বন্ধুত্ব হয় কিছুদিন আগেই, ওর গন্ধ ঠিক হওয়ার পর ওর সঙ্গে বন্ধুত্ব হয়। তো ও আমাকে ওর বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছিল, তো মিষ্টি খাইতে দেয় আমাকে, মিষ্টি খাইতে দিয়ে আমাকে ছলা কলা জিজ্ঞেস করে যে তোর মুখের গন্ধটা ঠিক হয়েছে কিভাবে। তো আমি তখন
মুখ ফসকে বলে ফেলি যে একটা মেয়ে আছে, ওর নাম জুলেখা, ও আমাকে একটা পানি পড়া দিছিল এবং ওই পানি পড়া খাওয়ার পরে আমি সুস্থ হয়ে যাই আর কি। তো ওই কথা বলার সঙ্গে সঙ্গেই আমি তখন বিকেলবেলার টাইম ছিল, আমি এবং ও আমাদের মাদ্রাসার মাঠে দাঁড়ায় ছিলাম। তো হঠাৎ করে আমি দেখি জুলেখা আমার পেছনে দাঁড়ায় আছে এবং ওইটা দেখে আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই এবং আমার তখন নিজের মুখ শুকতে থাকি যে গন্ধ চলে এসেছে কিনা, বা জুলেখা বলছিল যে আমার মুখে গন্ধ আসবে যদি আমি সত্য কথা বলে দিই আর কি। আমি খুব ভয় পেয়ে যাই এবং তখনই আমি ওইখান থেকে দৌড় মারতে মারতে জুলেখার কাছে যাই। জুলেখা ওখান থেকে গায়েব হয়ে যায়। আমার বন্ধু আমাকে ডাকতে থাকে, এই কই যাচ্ছিস? তো আমি তার কোনো কথা শুনি না। ওই অবস্থায় আমি দৌড়াতে দৌড়াতে সেই কবরস্থান পার হয়ে সেই স্থানে যাই যেখানে মূলত জুলেখার সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছিল। সেই গাছের নিচে গিয়ে আমি কান্না করতে থাকি। তো অবস্থায় জুলেখা আমার কাছে এসে বলে, কিছু কান্না করতেছো কিসের জন্য, কি হয়েছে? তো আমি তখন বলি যে তুমি আমাকে বলতে নিষেধ করছিলা, আমি বলে ফেলছি ভুলে, তুমি তো আমার মুখে গন্ধ দিও না, সত্যি কথা আমি অনেক খারাপ লাগবে আমার। তো জুলেখা তখন বললো, সমস্যা নেই, মুখ ফসকে যেহেতু বলে ফেলছো কোনো প্রবলেম নাই, তুমি আর কাউকে বলো না, ঠিক আছে? তোমার বন্ধুর কোনো কিছু মনে নাই, ওর সমস্ত কিছু আমি ভুলাই দিছি। তো আমি তখন ছোট ছিলাম, ওই সম্পর্কে আমার জিজ্ঞাসা করতে মনে নেই যে ভুলাই দিল কিভাবে মানে। তো ও আমাকে তখন বললো যে আমি তোর জন্য খাবার আনছি, খাবার খাবা? তোমার মনে ক্ষুধা লাগছে তাই না? তো আমি তখন বললাম হ্যাঁ। তো ও আমার সামনে একটা গামছা বিছালো, ওইখানে গামছা বিছানোর পর ওই গামছার উপরে প্রায় 7-8 পদের পাকওয়ান খাবার সব আমার সামনে রাখলো এবং রেখে আমাকে বললো, তুমি খাও। খাবারগুলো এত সুস্বাদু ছিল এবং এরকম মজাদার খাবারের আগে আমি কখনোই খাইনি। তো খাবারগুলো আমি খাইতে লাগলাম, আমার পেট ভরে আরো উপচে পড়তেছিল, এত খাবার, আরো খাবার ছিল। তো সে আমাকে বললো যে আমি যে তোমাকে খাবার খাওয়াইছি এই কথা কাউকে বলবা না, আর আমি যে তোমাকে এখানে দেখা করি তোমার সঙ্গে এই কথাও কাউকে বলবো না, এখানকার ঠিকানাও তুমি কাউকে দিবে না, ঠিক আছে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কাউকে আমি কোনো কিছু বলবো না এবং কিছু করবো না। তো ওর সঙ্গে বেশ খানিকক্ষণ বসে গল্প টল্প করে আড্ডা দিয়ে ওইখান থেকে আমি চলে আসি এবং আসার সময় ও আমাকে গামছায় মুড়ায় কয়টা খাবার আমাকে দিয়ে দেয়, কিছু ফল, বিস্কিট আর কিছু মিষ্টি জাতীয় খাবার আমাকে দিয়ে দেয়। বলে যে এগুলো তখন তোমার রাতে খিদে লাগবে, তখন তুমি ট্রাঙ্ক থেকে বের করে খাবা, খবরদার এসব বিষয় সম্পর্কে যদি কেউ না জানে। তো আমি এগুলো এনে আমি ট্রাঙ্কে লুকায় রাখতাম খুব সুন্দর করে, লুকায় রেখে আমি রাত্রেবেলা মাঝে মধ্যে খাইতাম। তো এইভাবে করার পরে কয়েক মাস কেটে যায়। সেই ওর সঙ্গে আমার মাঝে মধ্যে দেখা হইতো। সে সবসময় আমাকে খাবার এনে দিত, আমার সঙ্গে গল্প করতো, আমার সঙ্গে খেলা করতো। আমার মুখে কোনো গন্ধ ছিল না, আমি সবার সঙ্গে চলে মিশতে পারতাম, সবার সঙ্গে গল্প করতে পারতাম, জুলেখার সঙ্গে আড্ডা দিতাম। জুলেখা আমাকে মাঝে মধ্যে বলতো, আচ্ছা তুমি তো কোরআন পড়তে পারো, তুমি চাইলে আমাকে কোরআন পড়াই শেখাতে পারো, এটা আমি খুব পছন্দ করি, বা আমাকে চাইলে তুমি শোনাইতে পারো। তো আমি ওকে মাঝে মধ্যে কোরআন মুখস্থ করাইতাম, পড়াইতাম, একটা সূরা শিখাইতাম। তো আমি তখন এতটাই ছোট ছিলাম যে ওর রহস্যময় কথাগুলো বোঝার কোনো ক্ষমতা আমার ছিল না, আমি আসলে ওগুলো নিয়ে জাজও করতাম না। তো ও যেটা বলতো আমি সেটাই করতাম। আমার একজন খেলার সাথী হয়েছিল, একজন বন্ধু হয়েছিল, আসরের রক্ত হইলেই আমাকে আর কেউ পাইতো না, আমি চলে যেতাম ওইখানে, প্রতিদিন না মাঝে মধ্যে যেতাম আর কি। তো ওর সাথে আমার এমন করতে করতে প্রায় কয়েক মাস থেকে বছর কেটে যায়। বছর কেটে যাওয়ার পরে ও কিন্তু আমাকে প্রায় দিনই খাবার দিত, ওর সঙ্গে আমার রেগুলার দেখা হতো না, মাঝে মধ্যে দেখা হতো, মাঝে মধ্যে গল্প হতো। তো ওর সঙ্গে সবসময় খেলাধুলা করতাম, আড্ডা দিতাম। তো ওইখানে একটা পুকুর পাড় ছিল, ওই পুকুর পাড়ের জঙ্গল, ওইখানে আমরা একদিন বসেছিলাম আর কি। তো ওইখানে যখন ঝমঝমে বৃষ্টি শুরু হয় এবং মজার বিষয় হচ্ছে যে আমরা যেখানে বসেছিলাম ওই জায়গাটায় বৃষ্টি হচ্ছিল, আশেপাশে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছিল না। তো আমরা যেখানে বসেছিলাম ওই জায়গাটায় ভিজতেছিল না আর কি। মানে আমি কিভাবে বুঝাবো, আমি এবং জুলেখা যেখানে বসেছিলাম তার মোটামুটি 2-3 মিটারের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছিল না, বাইরে বৃষ্টি হচ্ছিল, আর আমাদের মাদ্রাসায় কোনো বৃষ্টি হচ্ছিল না। তো ওই ওরকম পরিস্থিতিতে আমি যখন ওর সঙ্গে এরকম এত বছর রয়েছি, খেলা দুষ্টুমি করতাম, পড়াইতাম, কথা বলতাম, তো বিষয় সম্পর্কে কেউ জানতো না। তো হঠাৎ করে একদিন জুলেখা আমাকে জিজ্ঞেস করে, তখন আমার বয়স মনে হয় 12 কি 13 বছর হবে ওরকম। তো জুলেখা আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা সেলিম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তো আমি বললাম কিছু, কি কথা? তো জুলেখা তখন আমাকে বললো যে তুমি কি আমাকে ভালোবেসে ফেলছো? তো তখন আমি ছোট ছিলাম এবং ভালোবাসা কি সেসব জিনিস সম্পর্কে বুঝতাম না বা জানতামও না। তো আমি হ্যাঁ বলে দিই যে হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে ফেলছি। এবং তখন আমি প্রায় পুরোপুরি হাফেজ হয়ে গেছি, আমার মনে হয় আর 1-1.5 পারা বাকি ছিল। তো ওই অবস্থায় না বুঝে আমি বলে দিলাম যে আমি তোমাকে ভালোবাসি। তো ও তখন আমাকে বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তো আমাদের তো বিয়ের বয়স হয়েছে, চলো আমরা বিয়ে করে ফেলি। তো ছোটবেলায় ওইসব বন্ধু বান্ধবরা বলতো অনেক সময় যে আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। তো আমি মনে করতেছি জুলেখা হয়তো মজা করেই বলতেছে। তো
জুলেখা তখন আমাকে বলে, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলছি এবং আমি তোমাকে বিয়ে করব, তুমি কি আমাকে বিয়ে করবা? তো আমি তখন বলি, আমি তো ছোট, আমি তোমাকে বিয়ে করব কিভাবে? তো ও তখন আমাকে একটা জিনিস বোঝায়, মানে ভুজুং ভাজুং টাইপের একটা কথা বোঝায়, যেটা কিনা আসলে আমি তখন বুঝে যাই। মানে বিষয়টা আমাকে বলে যে, আচ্ছা তোমাদের হুজুররা যখন তোমাকে কোরআন পড়ায় বা পড়ায়, তখন তোমাদেরকে জিনা করতে নিষেধ করে না, যে কারোর সঙ্গে মিশবা না, কোনো মেয়ের সামনে উলঙ্গ অবস্থায় যাবা না, কোনো মেয়েকে দেখবা না, ছোবা না। তো আমাদের মধ্যে তো সবকিছুই হয়েছে, তুমি আমাকে আমাকে জড়িয়ে ধরো, আমাকে স্পর্শ করো, আমার সামনে আসো, আমাকে দেখো, তো এটা তো তোমার জিনা হয় না? তো আমি তখন বলি যে হ্যাঁ, জিনা তো হয়। তো তখন ও আমাকে বলে যে, তাহলে কি আমাদের বিয়ে করা নেওয়া ঠিক না? এভাবে দেখা করতে, এরকম দেখা না করাতে তো, করলে তো আমরা হয়তো পাপ করতেছি, তাই না? তো এই কথা বলার পর আমি বলি যে হ্যাঁ। তো ও আমাকে তখন বললো, তাহলে কি আমাদেরকে বিয়ে করে নেওয়া ঠিক না? তো আমি বললাম যে হ্যাঁ, বিয়ে করে নেওয়া ঠিক এবং আমি তোমাকে বিয়ে করব। তো এই কথা বলার পর ও তখন আমার দিকে তাকিয়ে বেশ খুশি হয়ে যায় এবং বলে কি যে, আজকে না, আমি তোমাকে কালকে বিয়ে করব, ঠিক আছে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবং ও আমাকে জানিয়ে দেয় যে এই কথা যেন আমি কাউকে না বলি, যদি কাউকে বলি তাহলে হয়তো আমার মুখে আবার গন্ধ ফিরে আসবে, এরকম একটা ভয় দিয়ে আমাকে সবসময় করতো। তো আমি ওর সঙ্গে আর কোনো কথা বলতাম না এবং সত্যি কথা বলতে ওর যে বিষয়টা আমার কাছে সত্যি খুব ভালো লাগতো। তো ওদিনকে আমি বাসায় মাদ্রাসায় চলে আসি, আমার খুব খুব ভালো লাগতো। ওই রাতটা আমি প্রায় ঘুমাতেই পারি নাই। আমি খুব আনন্দিত ছিলাম। সে আমার আনন্দ উচ্ছ্বাস দেখে জিজ্ঞেস করতে যে কি হয়েছে? তো আমি বলতাম যে না, কিছু হয় নাই। তো আমাকে বলে, অমুক দিন তুমি ওইখানে আসবা, ঠিক আছে? তো তারপর কালকে আমি ওইখানে জুলেখার সঙ্গে দেখা করি। আমাকে জুলেখা ওইখান থেকে কবরস্থান পেরিয়ে ওই জঙ্গলের ভিতরে, এর আগে আমি কখনো ঢুকি নাই, তো আমাকে সঙ্গে করে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং জঙ্গলের ভিতরে যখন আমি ঢুকি, সেখানে যাওয়ার পর দেখি সুন্দর একটা বাড়ি আছে এবং বাড়িটা পুরো ধবধবে সাদা, সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো। বাড়ি থেকে বোঝা যায় যে এইখানে জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়ি আসলে হতেই পারে না, এবং বাইরেটা দেখে মনে হয়েছে একদম স্যাঁতসেঁতে, এখানে কেউ বসবাস করে না। কিন্তু ভেতরটা এত পরিমাণ পরিষ্কার, এত পরিমাণ সুন্দর যে কেউ দেখলে আসলে মূর্ছা যাবে আর কি। যদি জঙ্গলের ভিতরে আমরা তখন ভেতরে চলে যাই, তো ওইখানে এত ঘন জঙ্গল ছিল যে যেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকঠাক মতো ঢোকে না, আর কোনো বাড়িঘর দৌড়ে ছিল না। তো পরে জুলেখা আমাকে একটা সুন্দর দেখি রুমের মধ্যে নিয়ে যায়, আমাকে সেখানে বসতে বলে। তো এখানে দেখি সাদা দাড়িওয়ালা, লম্বা প্রায় 7 ফুটের মতো লম্বা একটা হুজুর এসে দাঁড়িয়েছে, তার হাতে একটা বই মতো জিনিস আছে এবং তিনি আমাকে দেখে সালাম দিল আর কি। আমি হ্যান্ডশেক করলাম। জুলেখা বললো তোমরা জুলেখা এবং আমাকে বললো তোমরা দুজনেই বসো। তো আমরা দুজনেই বসলাম। হুজুর দোয়া কালাম পড়তে লাগলো, দোয়া কালাম পড়ার পরে বিয়ে পড়াইলো এবং বিয়ে পড়ানোর পর আমাকে একটা মিষ্টি খেতে বললো এবং আমি মিষ্টিটা খাইলাম, ছোট্ট দানাদার মতো দেখতে একটা মিষ্টি। তো মিষ্টিটা খাওয়ার পরে আমার আর চেতন ছিল না, আমি সম্পূর্ণ অচেতন হয়ে পড়ি, আমার কোনো জ্ঞান ছিল না। তো জ্ঞান হারানোর পর আমার সাথে পরে কি হয়েছে আমার আর মনে নাই, এবং আমার যখন জ্ঞান ফেরে, আমি যখন চোখ খুলি, চোখ খোলার পর আমি দেখি যে আশপাশে সম্পূর্ণ অন্ধকার এবং কোনো কিছু দেখা যাচ্ছে না, এবং ঠিক সেই মুহূর্তে জুলেখার শরীর থেকে জল করে আলো জ্বলতে থাকে এবং চকচকে একটা আলো। তো আমি তখন বলি, জুলেখা তুমি? তো ও আজকে খুব সুন্দর একটা জামা পরেছে, যেহেতু আজকে আমাদের বিয়ে ছিল। ও তখন আমার কাছে আসে, আমাকে তখন বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে আছি। তো আমি তখন বলি যে আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসা থেকে হয়তো আমাকে সকালে খোঁজাখুঁজি করছে, আমাকে তখন হয়তো অনেকে খোঁজাখুঁজি করবে বা ডাকাডাকি করবে। তো তখন জুলেখা আমাকে বলে যে তুমি কালকে সকালবেলা যেও, আজকে তোমার যাওয়ার দরকার নেই, আজকে গেলে হয়তো তুমি কি বলবা, রাত হয়ে গেছে, এখন কিভাবে যাবা? তো আজকে আমাদের বাসর ঘর, আজকে তুমি আমার সঙ্গে থাকো। তো এই অবস্থায় ওর সঙ্গে আমি থাকি ওই রাত্রেবেলা। আর ওদিকে তো খোঁজাখুঁজি হয়ে গেছে, আর শুরু হয়ে গেছে অলরেডি, সেটা আমি জানি। তবে ও আমাকে যেহেতু বলছে, সেহেতু ওর সঙ্গে আমার থাকা ছাড়া কোনো উপায় ছিল না, এবং ওদিনকে ওর সঙ্গে আমি ওকে জড়ায় ধরে শুয়ে থাকি, এবং আমাদের মধ্যে তেমন কোনো কিছু হয় না, যেহেতু আমি ওই সমস্ত জিনিস বুঝি না বা আমার লিঙ্গ অতটা বড়ও হয়নি যে ওর সঙ্গে আমি সহবাস করব। এই যেহেতু কোনো কিছু আমার মনের মধ্যে ছিল না, আমি বুঝতামও না। ওর ওর শরীরটা তখন পুরোপুরি একটা মেয়েতে পরিণত হয়েছিল, কিন্তু আমার ওই যে ইন্টারেস্টটা তখন ছিল না। তোকে তখন আমি জড়িয়ে ধরে সারা রাত ঘুমাই থাকি, এবং ও ফজর আজানের খানিকক্ষণ আগে আমাকে বলে যে তুমি ঘুমাও, সূর্য ওঠার পরপর তুমি এখান থেকে চলে যাও, সূর্য ওঠার আগে তুমি এখান থেকে বেরিও না, ঠিক আছে? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো এই অবস্থায় তখন সূর্য ওঠার পরে আমি এখান থেকে হাঁটতে থাকি, হাঁটতে আমি তখন মাদ্রাসার কাছাকাছি যাই। তো তখন আমাকে হুজুর আমাকে ডেকে বলে যে তুই কোথায় গেছিলি, সারা রাত কোথায় ছিলি? তো আমার একটা অভ্যাস ছিল যে আমি কখনো মিথ্যা কথা বলতাম না, ছোটবেলা থেকে কাউকে কোনো মিথ্যা কথা বলতাম না, সবসময় সত্য কথা বলতাম। তো আমি হুজুরকে তখন বললাম যে চুপ করে আসছি, হুজুরকে কিচ্ছু বলতেছি না। তো হুজুর তখন আমাকে দেখে অবাক হয়ে আমাকে সঙ্গে করে সাথে সাথে নিয়ে যায় যে তুই কই গেছিলি?
অনেকবার জিজ্ঞেস করার পর যখন না বলে তখন আমাকে সঙ্গে করে হুজুরের রুমে নিয়ে যায়, যেখানে সকল হুজুরদেরকে পানিশমেন্ট দিত ছাত্রদেরকে। তো বড় হুজুর আমাকে তখন অনেকবার জিজ্ঞেস করে, আমি কিছু বলি না, কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন হুজুর আমাকে তার রুমের ভেতরে নিয়ে পিটাতে থাকে এবং স্যান্ডেল, তারপর বেত, সব কিছুতে প্রচণ্ড পরিমাণ পিটায়। তো পিটাতে পিটাতে এমন অবস্থা হয়ে যায় যে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, আমার শরীরে জখম হয়ে যায়। তো মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি হুজুরকে মুখ ফসকে বলে দেই যে কালকে রাত্রে আমি বিয়ে করতে গেছি। আমাকে মারতেছিল, আর স্টুডেন্টরা জানলা দিয়ে সমস্তটা দেখতেছিল যে আমাকে মারতেছে এবং আমার নাকি কালকে বিয়ে হয়েছে। তো এই কথা যখন বলি হুজুর সবাই মিলে শুধু হাসতেছে। হুজুর তো হেসে বলে, তুই বিয়ে করতে গেছিস, তোর বইয়ের নাম কি? তো আমি তখন আমার বইয়ের নাম বলি, আমি বলি কি যে আমার বইয়ের নাম জুলেখা। তো এই কথা বলার পর হুজুর তখন আমার দিকে তাকায় বলে কিছু, জুলেখা মানে কোন জুলেখা? হুজুরের মুখটা অন্যরকম হয়ে গেছে, চোখ বড় বড় করে ফেললো, আমার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হুজুর বলে কি যে নামটা আবার বল, কি নাম বললি? তো বললাম কিছু জুলেখা। তো বললো জুলেখার বাড়ি কোথায়, কই থাকে? তো আমি তখন হুজুরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম ওই কোনায় থাকে, ওই কোনার দিকের কবরস্থানের পাশে। তো এই কথা বলার পর হুজুর আমার দিকে তাকায় বলে কি যে ইশার দিয়ে বলে ওদিকে থাকে তাই না, ওর সঙ্গে তোর কথাবার্তা হয়, কতদিন ধরে হয়? তো আমি বললাম বছরের পর বছর। তো তখন হুজুর আমাকে ওই দিকে যাইতে বলে এবং বলে কিছু কোন জায়গায় চল, তুই আমাকে নিচে নিয়ে যাবি চল। তো হুজুর আমাকে ওই দিকে নিয়ে যাবে এবং বলে কিছু তুই ফাঁদে পড়ছিস, ওই জিন মেয়েটার ফাঁদে পড়ছিস। ওর কথা ধরার মনে হচ্ছে যে হুজুর আগে থেকে সবকিছু জানে এবং বুঝতো, এবং আমাকে টানতে টানতে ওইদিকে নিয়ে যাই। আমি তখন হাঁটতে পারতেছিলাম না ব্যথায়। সকল ছাত্র বন্ধুরা যারা ছিল, আমার সহপাঠী যারা ছিল, তারা আমার পেছন পেছন আসতে থাকে। তো ওর বিয়ের কথা আমাকে বলে এবং হুজুর আমাকে টেনে টেনে গাছের কাছে নিয়ে আনলো, যে গাছের কাছে মূলত আমি ওর সঙ্গে কথা বলতাম। তো জুলেখা তোর বউকে ডাক, এই কথা আমাকে বললো। তো আমি বললাম কি যে জুলেখাকে ডাকলে সবসময় আসে না, ও একটা নির্দিষ্ট টাইমে আসে, ওই টাইমে না আসলে আসবে না। তো হুজুর আমাকে কিচ্ছু বলে না, বলে কি যে তুই কোথায় ছিলি না কালকে রাত্রে, সেখানে আমাকে নিয়ে চল। তো আমি তখন বলি যে আমি অমুক জায়গায় ছিলাম, ওই জঙ্গলের ভিতরে। তো হুজুর তখন আমাকে সেই জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে আমাকে বলে কি যে দেখ কোথায় এই জায়গাটা। তো আমি তখন বলি যে ওই যে ওইখানে একটা বাড়ি ছিল। তো সত্যি কথা বলতে এখানে বাড়ির কোনো ছিটে ফোটা বা কোনো কিছুই ছিল না, মানে একদম পুরো নিরিবিলি, কোনো বাড়িঘর তো নেই, কোনো কিছু নাই। তো সত্যি কথা বলতে সকলে তখন অবাক হয়ে যায় এবং আমাকে তখন হুজুর ওইখানে কিছু দেখতে না পেয়ে তখন মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসে এবং আনার পরে আমাকে বলে কি যে তুই একটা পরীর ফাঁদে পড়ছিস এবং যে পরীটা তোকে নিয়ে ইয়ে করছে সে তোকে ক্ষতি করবে। তো এই অবস্থায় আমার দাদা দাদিকে এবং চাচা চাচিকে খবর দেওয়া হয় এবং আমাকে বেসিক যে বন্ধ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে বিষয়টা ছিল সেটা উনি শুরু করে আর কি, ইসের ভেতর থেকে, মাদ্রাসার ভেতর থেকে আর কি। মাদ্রাসায় ফিরিয়ে নিয়ে আসার পর হুজুর আমাকে বলে কি যে তোর প্যান্ট খোল, একটা রুমের ভেতর নিয়ে গিয়ে। সকল স্টুডেন্টরা তখন তাকিয়েছিল। তো আমি তখন লজ্জা পাচ্ছিলাম। তো হুজুর তখন বলে যে তোরা এখান থেকে বের হ। তো হুজুররা তখন এই কথা বলার পর ছাত্ররা যারা ছিল রুম থেকে বের হয়ে যায়, কিন্তু ওরা রুমের বাইরে থেকে দরজা জানলা দিয়ে সেটা দেখছিল। তো হুজুর আমার প্যান্টটা জোর করে খোলায়, এক ছাত্রকে বলে জোর করে খুলতে। তো আমার প্যান্টটা খোলার পরে আমি বলি কিছুটা কোন ধরনের কাজ। আমার হাতের মধ্যে কয়েকটা রসুনের কোয়া দেয়, আমাকে প্রচুর পরিমাণে মার ধরতে থাকে। এক হাতে রসুনের কোয়া দেয়, অন্য হাতে এক চিমটি লবণ দেয় আমাকে, এগুলো দিয়ে বলে এগুলো যতই গরম হোক না কেন আমি যতক্ষণ না বলবো এগুলো হাত থেকে ফেলবি না, আর যদি ফেলিস মেরে তোর পিঠের চামড়া তুলে ফেলবো। তো হুজুর আমাকে অনেক দোয়া দরুদ এবং সূরা কারাত পড়তে থাকে আমার সামনে। তখন আমার কিছু মনে থাকে না, মানে ওই সময়টাতে কি হয়েছে আমার কিচ্ছু মনে নাই। প্রায় আধা ঘন্টার উপরে পার হয়, তারপর আমি ঠিক হই। তো ততক্ষণ আমার সঙ্গে কি হয়েছে আমি কিছুই জানি না। তো পরবর্তীতে আমার অন্যান্য বন্ধুরা যারা কিনা জানলা দিয়ে ঘটনাগুলো দেখতেছিল আমাকে বলে যে আমি নাকি সম্পূর্ণ মেয়ের কণ্ঠে কথা বলতেছিলাম এবং সম্পূর্ণরূপে একটা মেয়ের কণ্ঠ আর কি। আমার কণ্ঠ সেখানে মোটেই ছিল না এবং খুব ভারী একটা মেয়ের কণ্ঠ। তো মেয়েটা নাকি আমার কণ্ঠে বলতেছিল যে সেলিমের মুখে গন্ধ ছিল এবং ওর সঙ্গে কেউ মিশতো না, আমি ওকে ঠিক করছি। তো সেটা কি আমার অন্যায় হয়েছে? আমি সেলিমের কাছে এসেছিলাম একটা বাচ্চা মেয়ের রূপে এবং আমি ওর সঙ্গে মিশে যাই। আমি সেলিমকে পানি খাইয়ে ঠিক করছি, আমি ওর উপকার করছি, আমি তোর কোনো ক্ষতি করি নাই। তাহলে হুজুর আপনি কেন আমার ক্ষতি করতেছেন? আমি সেলিমকে ভালোবাসি এবং আমি সেলিমের সঙ্গে থাকবো, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। তো এক পর্যায়ে হুজুর আমার সঙ্গে ওর বন্ধুত্ব হয়, আমি একে পছন্দ করে বিয়ে করে ফেলি। তাহলে আপনি আমাদেরকে তাড়ানোর জন্য এটা করতেছেন কেন? আমি তো বিয়ে করে ফেলছি শরিয়া মোতাবেক। তো হুজুর তখন আমাকে বলে যে জিন এবং মানুষের কোনো বিয়ে হয় না, তুই এখনই ওকে ছেড়ে চলে যা। এবং তারপর কি একটা যেন করে, তখন ও
খুব কষ্ট পেয়ে এখান থেকে কান্না করতে করতে চলে যায়, এরকম একটা ঘটনা আমাকে বলে। তো এর পরের দিন দুপুরবেলা আমার দাদা এবং দাদিকে ডাকানোর পর ওরা তখন আমাকে বলে কি যে দেখেন আপনার নাতি খুব জোর বাঁচা বেঁচে গেছে এবং আপনি ওকে নিয়ে যান এখান থেকে, এখানে থাকলে হয়তো আবার সেই জিন পরি বা ওই খারাপ জিনিসটার সঙ্গে শরণাপন্ন হবে আর কি। তো আমার তখন হাফেজ প্রায় হয়ে গেছিলাম, কয়েক পৃষ্ঠায় বাকি ছিল লাস্টে। তো আমার দাদা তখন মুখটা কালো হয়ে গেছিল এবং মনে কষ্ট পাইছিল, কারণ আমার দাদা চাইছিল যে আমাকে বড় আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু না করেই এখান থেকে নিয়ে যেতে হচ্ছিল। তো এটা আমার জন্য কষ্টকর ছিল। তো আমার দাদাকে বলছে যে আপনারা কখনোই কিন্তু শরীর থেকে তাবিজগুলো খুলবেন না, ওকে কি জিনিস খাওয়াইছে, খাওয়ানোর পরে রক্তে মিশে গেছে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল করার আমি ততটুকু করছি, ভালো করতে পুরোপুরি পারি নাই ওকে। তো ওকে যত্নে রাখবেন আর কি। তো আমাকে এখান থেকে নিয়ে যায়, আমার মনটাও খারাপ হয়ে যায়, আমার বান্ধবী লোকের সঙ্গে আমার দেখা করতে পারবো না, এগুলো ভেবে আমার খুব কষ্ট লাগতে থাকে। তো 12-13 বছর বয়স তখন আমার, ওর প্রতি আমার একটা টান ছিল। ও যাই হোক না কেন আমার 12 বছর বয়সে বিয়ে হয়, ও আমার স্ত্রী ছিল, এসব বিষয়ে আমি ওর সঙ্গে ভাবতাম আর কি। আর ওর সঙ্গে মনে মনে আমি কথা বলতাম, জুলেখা তুমি কোথায়, জুলেখা তুমি আমার কাছে আসো। এবং ওর মায়ায় পড়ে গেছিলাম ওই বয়সটাতে আর কি, যেহেতু আমার বিয়ে করা বউ ছিল। তো আমি শুধুমাত্র ওর কথাই ভাবতাম। একটা আজব কাহিনী, বাসা যাওয়ার পরে শুধুই আমার গা জ্বলতো আর কি, মানে প্রচন্ড পরিমাণে গা জ্বলতো। আমি দাদিকে বলতাম দাদি আমার গা জ্বলতেছে, কি জন্য আমার গায়ে আগুন ধরায় দিচ্ছে আর কি। তো সারাক্ষণ আমার শরীরে পানি ঢালতো। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, পুকুরের ওইখানে ডুবে বসে থাকতাম। তো মানুষজন আমাকে পাগল বলতো। দিন যাচ্ছিল যেন মনে হচ্ছিল আমার শরীরে কেউ মরিচ লাগাই দিছে, এমন জ্বলা জ্বলতো। তো অনেক কবিরাজ তান্ত্রিক এই সমস্ত জিনিস দেখাইছি। তো আমার দেখানোর পরে কিছুদিন পরে জিনিসটা ঠিক হয়। তো আমার দাদা তখন আমাকে বলে যে তোকে গ্রামের আমাদের এখানে হাফেজ আছে, হাফেজের কাছ থেকে তুই বাকি অংশটুকু পড়, হাফেজ হয়ে গেলে তুই হয়তো পাগড়ি পাবি, তো এবং হাফেজ হইতে পারবি, আমার স্বপ্ন পূরণ হবে। তো ওই মাদ্রাসার ওই মসজিদের হুজুরের কাছে আমি পড়ি এবং পড়ার পরে আমাকে হচ্ছে গিয়ে পুরোটা শেষ করে ফেলাই এবং আমাকে পাগড়ি দেয় আর কি, এবং আমি হাফেজ হয়ে যাই। তো এরপরে আমার দাদা বলে কি যে তুই কি বড় মাদ্রাসায় পড়বি। তো দাদা আমাকে তখন বড় মাদ্রাসায় ভর্তি করে দেয়, আমি সেখানে পড়ি। এবং ওইখানে পড়ার পর আমাকে বলে যে তুই যেতে পারবি, কিন্তু শর্ত আছে কিছু, যে তুই শরীর থেকে কোনো তাবিজ খুলতে পারবি না এবং সবসময় নিরাপদে থাকবি, সেফে থাকবি। তো এর মধ্যে আমি আর ওরকম কোনো কিছু করি নাই। তারপরে বড় মাদ্রাসায় পড়তে থাকি এবং এখানে মাওলানা পড়তে থাকি। এর মাঝখানে বেশ কয়েক বছর কাটে এবং তখন আমার বয়স মানে 24 বছর। তো ওই অবস্থায় প্রায় 6 বছর আমি তাবিজ কবজ কোনো কিছু পড়তাম না আর কি, সম্পূর্ণ জিনিস আমি খুলে ফেলেছিলাম, প্রায় 5-6 বছর এগুলো রাখি নাই। তো বুঝে গেছি যে জুলেখা পরি আর কোনোদিন আমার কাছে আসবে না, যার সঙ্গে আমার 12 বছর বয়সে বিয়ে হয়েছিল সে আর কখনো আসবে না। তবে তার প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমার মুখের গন্ধ দূর করে দিয়েছেন, সকলের সঙ্গে মিশতে পারতাম। সে জিন হোক বা পরি হোক, মানুষ যেটাই হোক না কেন, তো সে আমার উপকার করছে আর কি। তো তখন পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমার সঙ্গে কি হয়েছে, বাবার সঙ্গে কি হবে। তো 24 বছর যখন চলে আমার পড়াশোনা প্রায় শেষ আর কি, এবং আমি তখন শিক্ষকতা করতে পারবো। তো আমার দাদা তখন আমাকে বলে যে বন্ধু তুই বিয়ে করে ফেল আর কি। তো আমি বলি কি যে দাদা আমি বিয়ে করব না, কারণ একটা জিনিস, আমার মেয়ে মানুষের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, মানে কোনো প্রকার কোনো ইন্টারেস্ট ছিল না। মেয়েদের দেখলে যে কোনো ইয়ে হয় আর কি, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, কোনো ইন্টারেস্টই ছিল না মেয়েদের প্রতি। তো আমি দাদাকে এতবার বুঝাইছি যে দাদা আমার তো বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করবো না, তুমি দয়া করে এইগুলো ইয়ে করো না, আমার যৌবন বয়স কাটাচ্ছিলাম এইসব ভেবে তাহলে আমাকে বিয়ের কথা বলে। তো আমাদের ওইখানে অনেকে প্রেম করতো, অনেকে অনেক কিছু করতো, কিন্তু মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট ছিল না, এমনকি মেয়েদের হাত ধরা, মেয়েদের শরীরের প্রতি আমার কোনো প্রকার ইন্টারেস্ট ছিলাম না। তো আমি মুখে বলতাম না কখনো। তো এই অবস্থায় আমার মাঝখানে আরো 2 বছর কাটে, 26 বছর হয়ে যায়। পরে দাদা বলে যে তুই একটা চাকরি নে, এরপর বিয়ে শাদী কর, বিয়ে শাদী করে ভালো থাক। তো জুলেখার কথা আমার খুব মনে পড়তো, ওর সঙ্গে কাটানোর সময়গুলো, বছর দেড়েক ওর সঙ্গে সময় কাটাইছি, ওর সঙ্গে বিয়ে হয়েছে, ও খুব সুন্দর ছিল এবং খুব ভালো ছিল। তো আমার দাদা অনেক ব্ল্যাকমেইল করে আমাকে, অনেক ধরনের অনেক কথা বলে, কথা বলার পরে আমাকে বিয়ে দিয়ে দেয় আর কি। ওইখানে বিয়ে দেওয়ার পরে মুদ্রা কথা সমস্যা হচ্ছে যে বিয়ে তো দিছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট দেখতো না। ও রাত্রেবেলা আমার কাছে আসার চেষ্টা করতো, তারপর আমার গোপন অঙ্গে হাত দিত, কিন্তু সেটা তো কোনো কাজ করতো না, আমার নিস্তেজ হয়ে থাকতো, এরকম একটা বিষয় হতো। তো সব মিলে বলতে গেলে ওর সঙ্গে প্রায় 1.5 মাস আমার বিয়ের সম্পর্ক, সংসার চলে। তো 1.5 মাসের সঙ্গে কিচ্ছু হয় নাই। তো আমাকে একদিন জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, আপনি কেন আমার কাছে আসেন না বা এরকম কোনো কিছু করেন না, তো আপনি আর কেউ পছন্দ হয় না। তো আমি তখন বলি যে আমার কোনো ইন্টারেস্ট জাগে না তোমার প্রতি। তো কথা বলার পরে আমাকে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়। তো
তাতে কোনো কিছু ঠিক হয় না। তো ও আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে পরে আমাকে বলে যে আমার দাদা তাকে জিজ্ঞেস করে যে কেন ডিভোর্সে চলে গেল বা কি কারণ। তখন আমার দাদাকে ধরো বলতে থাকে যে তোমার নাতি একটা হিজড়া, কোনো পুরুষত্ব নাই, এই জন্য আমি ডিভোর্স দিছি। তো এই কথাটা গ্রামের মানুষজন জানতে পারে এবং আমি তো তখন ইমামতি করতাম, তো ওই কারণে আমার ইমামতিও চাকরিটাও চলে যায় আর কি। তারপর আমি আমাদের গ্রামে চলে আসি এবং সত্যি কথা বলতে আমার খুব লজ্জা লাগতেছিল কথাগুলো যখন মানুষের কাছ থেকে শুনতেছিলাম যে আমি হিজড়া, আমার মধ্যে কোনো পুরুষত্ব নাই, আমার বউ আমাকে ডিভোর্স দিছে এবং আমার চাকরিটাও চলে গেছে। আমার দাদা আমাকে নিয়ে খুব টেনশনে থাকতো সবসময়। এইভাবে আরও 2 বছর কাটে। এরপর আমার দাদা চাচা তার শ্বশুর বাড়িতে আমার জন্য একটা মেয়ে ঠিক করে আর কি, যেখানে আমার সঙ্গে আমার বিয়ে দিবে। তো ওইটা মনে করছে যে খারাপ কথা ছিল যে বা একটা গুজব ছিল, গুজব ছড়াইছে। তো যাক, ওই বিয়ে দেওয়ার পরে আমার দ্বিতীয় বিয়ে আমাকে দেয় আমার চাচা, আমাকে শ্বশুরবাড়ি, এখানে বিয়ে করতে চাই নাই, তাও দ্বিতীয় বিয়ে দেয় আমাকে। তো দ্বিতীয় বিয়ে দেওয়ার পরেও আমার দ্বিতীয় বউ যে ছিল সেও বুঝে যায় যে আসলে আমার কোনো সক্ষমতা নেই বা আমার পুরুষত্ব নেই আর কি। তো যেহেতু একজন ছেলে একজন মেয়ের কাছে আসতেছে না এত যৌবন দেখেও, তার মধ্যে নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট নাই, সে মাত্র 3 দিন সংসার করে আমার ঘরে এবং সংসার করে তখন সে চলে যায় এখান থেকে। এবং আমার মধ্যে সমস্যা আছে এই সমস্ত কথা বলে আমার বোঝাই এবং বোঝাটা চলে যায়। তো এইভাবে আরো কিছুদিন চলে এবং সবাই আমাকে বলে যে আমার পুরুষত্ব নেই বা হ্যান ত্যান এরকম কথাবার্তা। তো দাদা বিষয়টা বুঝতে পারে এবং দাদা আমাকে বলে, আমার চাচা চাচি দাদাদি সবাই বলে যে তোর সঙ্গে যে পরিটা ছিল সেই পরিটা তোর মুখের গন্ধ তো ভালো করে দিছে, কিন্তু তোর পুরুষত্ব হারাই নিয়ে গেছে আর কি। তো এটা নিয়ে গেছে, তোর তো খারাপই করছে আলটিমেটলি। তোর শরীরের মধ্যে তুই কাউকে বিয়ে করতে পারবি না, তোর যৌবন নষ্ট হবে, তুই আজীবন একা থাকবি, কোনো কিছু ইন্টারেস্ট থাকবে না। তো এটা তো তোর খারাপই করে গেছে, সেই জুলেখা পরিটা পুরুষত্ব সাথে করে নিয়ে গেছে। তো এই কথা বলার পর আমার সত্যি জুলেখার প্রতি একটা অন্যরকম খারাপ লাগা কাজ করতে শুরু করে যে ও এমনটা কেন করলো, ওকে তো আমি ভালোবাসতাম। তো এর মাঝখানে কয়েক বছর কেটে যায়, আমি আর কোনো বিয়ে শাদী নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। জুলেখার প্রতি আমার ভালো লাগা কাজ করতো, কিন্তু জুলেখা যেরকম একটা কাজ করবে ভাবতেই পারিনি। তো আমার দাদা মারা যায়, তো দাদি তখন বাচ্চা ছিল, বয়স হয়েছে। তো ভাবছি আমার সাথে আসলে কি হচ্ছে, আমি কি করতেছি, দুইটা বউ আমার কাছে থাকলো না, আমার কোনো সংসার করলো না, চলে গেল। আমার ভিতরে শারীরিক কোনো চাহিদা থাকে না কেন, অন্য পুরুষের মতো গুলো আমি চিন্তা করতে থাকি। তো তখন আমি নতুন একটা মসজিদে ইমামতি শুরু করি। মসজিদে চাকরি করতে করতে ঠিক সামনে একটু দূরে কবিরাজের সন্ধান পাই একটা মুসল্লির মাধ্যমে। তো কবিরাজ নাকি অনেক বড় মাপের, উনি এই সমস্ত জিনিস ঠিকঠাক করে আর কি। তো আমি তখন ওনার কাছে যাই, তো উনি কি ভোজন দিয়ে আমাকে হচ্ছে গিয়ে ঘটনা সব শোনার পরে আমাকে বলে কি যে এরকম এরকম জিনিস করতে হবে, ওষুধ দেয়, ওষুধগুলো খা। তবে 3 মাসের মতো ওষুধ খাই। তো ওনার ওষুধে কোনো কাজ হয় না, উনি খুব মোটা অঙ্কের টাকা আমার কাছ থেকে হাতায় এবং বলতে গেলে ভণ্ড কবিরাজ ছিল আর কি। তো যাই এক পর্যায়ে যখন কোনো ওষুধে কাজ হয় না, আমার কাছে সবকিছু অস্বস্তি লাগতো। মানুষ আমাকে উল্টোপাল্টা কথা বলতো গ্রামে গেলে, নানানভাবে অনেক প্রকার মানসিক অশান্তির মধ্যে থাকতাম আর কি। আমি বাবা হতে পারবো না, আমি কেন শারীরিক চাহিদা নেই, আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমার বয়সী যারা আছে তারা বিয়ে করছে, বাচ্চা হয়েছে, তাদের তো ওইটা করার ইচ্ছা আছে, তাহলে আমার কেন নাই। তো এগুলো যখন জানলাম তো আমি ভাবলাম যে আমি সেখানটায় আবার যাব, যেখানটায় আমার সঙ্গে এই ঘটনাটা ঘটছিল এবং এই মাদ্রাসা আমি আবার যাব সেখানে। তো সেখানে যাওয়ার পর আমি দেখি মাদ্রাসাটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগের মতো সেরকম পরিবেশ নাই, জঙ্গলও খুব একটা নাই, কবরস্থানের পাশে বাড়িঘর দূর হয়ে গেছে, আগে এরকমটা ছিল না। তো সব মিলে আমি ওইখানে যাওয়ার পরে আমি সেই গাছটার কাছে গিয়ে জুলেখাকে ডাকতে থাকি, জুলেখা জুলেখা তুমি কোথায়। তো ছোটবেলায় যে জঙ্গলটাকে যেতাম সেখানে সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছে। তো সেদিন ভাবলাম যে আমি এখান থেকে যাব না। সেদিন গভীর রাতে আমি নিজে একা একা সেখানে যাই এবং যেটা হোক না কেন আমি সেই জায়গায় আশেপাশে জঙ্গলে ঘোরাঘুরি করি, বিচরণ করি, সারা রাত ওইখানে থাকি, ঘুরে বেড়াই একদম ফজর আজান পর্যন্ত, কিন্তু কাউকে আমি দেখি না। তো একটা শিয়াল পর্যন্ত সেখানে ছিল না, জিনপুরি তো দূরের কথা। তো মন খারাপ করে আমি সকালবেলা বাড়ি ফিরে আসি। এসে আমার কিছুই ভালো লাগছিল না, মনটা অতিরিক্ত খারাপ হয়ে পড়ে। এরপর অনেকগুলো দিন কেটে যায় এবং আমি ওখানে গিয়ে বসে থাকতাম পুকুরের পাড়ে, যেখানে আমি এবং জুলেখা বসে থাকতাম। মাগরিবের টাইমে আজান দিবে এমন অবস্থায় সবাই নামাজ পড়তে যাবে। তো ওই মুহূর্তে আমি দেখলাম যে মসজিদের ওইখানকার ওই পুকুরের ওইখানে একটা বাচ্চা পড়ে গেছে এবং বাচ্চা পানিতে পড়ে ঝাঁপাচ্ছে আর কি। তো আমি দেখতেছি স্পষ্ট, তো চিৎকার করতে থাকি। চিৎকার করে থাকার পরে মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছিল তো ওনারা তখন দৌড়ে আসার পর বলে কি যে কি হয়েছে। তো আমি তখন বলি যে একটা বাচ্চা ডুবে যাচ্ছে। তো মুসল্লিটা ওইখানে দেখে কি যে কেউ নাই, শুধু শুধু আমি চিৎকার চেঁচামেচি করতেছি, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে একটা বাচ্চা ডুবে পড়ে যাচ্ছে। এবং ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চাটা আচমকা পানি থেকে উপরে উঠে যায়, শূন্যে ভেসে যায়। তো আমি তখন বলি, তখন সবাই আমাকে বলে পাগল,
পাগলের বাল এসে আমার সময় নষ্ট করছে, আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে যাব। তো সবাই তখন ওখান থেকে চলে যায়। আমি দেখি যে পানিটা তখনও লড়তেছে এবং পানির মধ্যে থেকে একটা মেয়ে উঠে আসতেছে এবং মেয়েটা অর্ধনগ্ন অবস্থায়। তো আমি তখন অবাক হয়ে দেখি ওইখান থেকে সরে যেতে চাই। তো আমি দেখলাম কি যে ওই মেয়েটা অর্ধনগ্ন অবস্থা, উড়ন্ত অবস্থা আমার কাছে আসছে এবং কাছে এসে বলে কি যে তুমি কেমন আছো সেলিম মোল্লা। তো কথা বলার পর আমি ওর দিকে তাকিয়ে অবাক হই। আমাকে বলে কি যে সেলিম মোল্লা তুমি আমাকে বিয়ে করবা, তুমি তো হুজুর হয়ে গেছো এখন বড়। তো কথা বলার পর আমি বললাম কি যে তুমি কে এবং তুমি আমার নাম কিভাবে জানো? আস্তাগফিরুল্লাহ, তুমি একজন হুজুরের সামনে অর্ধনগ্ন অবস্থায় আসছো, আবার অশালীন পোশাক পরে। আমি মেয়েটাকে দেখে চোখ সরিয়ে ফেলি। তো মেয়েটা আমাকে হাসি দিয়ে বলে কি যে আমি জুলেখা। যখন আমাকে বলে যে আমি জুলেখা, আমি তখন বলি কি যে জুলেখাকে তো আমি চিনি, জুলেখা কে সেটা আমি জানি, তুমি শুধু শুধু আমার সঙ্গে মজা করছো কিসের জন্য, তুমি এখান থেকে যাও। তো সে বলে কি যে আমি জুলেখাকে চিনি, জুলেখা কোথায় আছে সেটা আমি জানি, এবং তোমার সঙ্গে যে জুলেখার বিয়ে হয়েছে সেটা আমি বলতে পারবো। আপনার যে কষ্ট হচ্ছে জুলেখাকে দেখার না, অভিনয় করতেছেন এখানে এসে। তাই বললাম কিসের অভিনয়, আপনি কে এবং আপনি জুলেখাকে কিভাবে জানেন? তো সে তখন আমাকে বলে যে আমি জুলেখাকে চিনি, জুলেখা আমাদের গোত্রের জিন, এবং এখানে আমি জুলেখার সঙ্গে অনেকবার আসছি। জুলেখা তো এখানে আসা বন্ধ করে দিছে। তো তুই কি আমাকে বিয়ে করবি, এই কথা আমাকে বলে, এবং বলার পর যে আমি বিয়ে করে ফেলছি একবার, আর আমি আর কাউকে বিয়ে করব না। তো সে তখন বলে কি যে জুলেখা তো তোর পুরুষত্ব নিয়ে গেছে, তুই কাকে বিয়ে করবি? তো এই কথা বলবো, তার সঙ্গে আমি আর বেশি কথা বাড়াই না। তো এটা সত্য যে জুলেখা নিজে আমার পুরুষত্ব নিয়ে গেছিল এবং আমাকে এক প্রকার পুরুষত্বহীন করে ফেলছিল। তো সেদিনকে আমি এখান থেকে চলে আসি। চলে আসার পর আমি বাসা আসার পর আমি স্বপ্ন দেখি, যেটা কিনা প্রথমবার আর কি, অনেকদিন পরে, এত বছর পরে আমি জুলেখাকে প্রথমবার স্বপ্ন দেখি। ছোটবেলায় যেভাবে আমরা খেলাধুলা করতাম, জুলেখা সরাসরি এসে আমার সঙ্গে খেলাধুলা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে। তো আমি তাকে দেখতে থাকি এবং স্বপ্নের মধ্যে জুলেখা আমার কাছে সেভাবে আসছে, এসে আমাকে বলে যে কেন ডাকো আমাকে, কেন আমার জন্য কষ্ট পাও, কেন আমাকে ডাকো তুমি? তো এই কথা আমাকে বলে। তো 2-3 বার বলে আমাকে বলার পর আমি উঠে যাই এবং সাথে সাথে কথা বলতে থাকি ওর সঙ্গে। যখন আমি স্বপ্নের মধ্যে খাটে বসি, সে আমাকে বলে ভালো আছো? আমি কিন্তু ঘুমে আছি, তাও আমি ওকে দেখতেছি আর কি। তো আমি তখন বলে হ্যাঁ ভালো আছি। তো আমি তখন বললাম আমার সামনে আসো না কেন? পরে জুলেখা আমাকে বলে যে তোমার সামনে যে আসবো, আমার তোমার সামনে আসা নিষেধ আছে। আমি বলি কেন? জুলেখা তখন আমাকে বলে আমার সর্দার নিষেধ করেছে তোমার সঙ্গে সশরীরে দেখা না করতে, এই জন্য তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখা দিছি। তা আমি বললাম কারণ কি? ও তখন বললো যে দেখো আমাদের তো সর্দার আছে, তো তোমাদের ওইখান থেকে নিশ্চয়ই কেউ একজন নালিশ পাঠাইছে আমার সর্দারের কাছে, এবং এরপর থেকে আমাকে বন্দি করে রাখছে, আমাকে অনেক মারে। আমাকে সর্দার নিষেধ করছে এখান থেকে বাইরে যেতে, আমি যেন বাইরে না যাই সেই জন্য সর্দার আমাকে এখান থেকে নিষেধ করছে, এই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারি না। তো আমি জুলেখাকে প্রশ্ন করি তুমি যেহেতু আমার লাইফে আসতে নাই পারবা, তাহলে তুমি আমাকে এত বড় ক্ষতি কেন করলা? বিয়ে করে সংসার করতে না পারো, তাহলে আমার বউ কেন চলে যায়, আমার পুরুষত্ব কেন থাকে না, হ্যান ত্যান এই সমস্ত কথা বলার পরে সে আমাকে বলে যে দেখো আমি তোমার পুরুষত্ব নষ্ট করতে চাই নাই, তবে তাদের সর্দার যেহেতু আমাকে আটকে রাখছে, সেহেতু আমি তোমার কাছে যাইতে পারতেছি না, সেহেতু আমি তোমার এটা ঠিকও করতে পারতেছি না, তবে তোমার এটা ঠিক করতে পারবো, আমি আমাকে ক্ষমা করো তুমি, আমি এখান থেকে হয়তো যেতে পারবো না, এটা ঠিকও করতে পারবো না। তারপরে আমি বললাম যে ভুলের মাসুলকে আমি সারা জীবন দিয়ে যাবো, তো তোমার সঙ্গে প্রেম করে তোমাকে বিয়ে করে কি আমি ভুল করছি তাহলে? তো তখন বলো কি যে না, তুমি ভুল করো নাই, আমি তোমার সমাধান দিব এবং আমি তোমাকে পাবো, আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যায় নাই, তুমি যাও, আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবা, ঠিক আছে? তো ও তখন যখন যেটা বলে আমি সেটা করবো আর কি। তো আমাকে বলে যে তুমি নফল নামাজ পড়বা এবং একটা দোয়া শিখিয়ে দেয়, সেই দোয়াটা পড়বা আর কি। তো আমি তখন সেই দোয়াটা পড়ি, টানা 21 দিন পর্যন্ত আমি দোয়াটা পড়ি এবং রাত্রে নিয়মিত আমল করি এবং 21 দিন টানা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং 21 দিন আমি করে ঘুমাই আর কি। তো ওইটা করার পরে আমি আমার শরীরে চাহিদা কিছুটা ফিরে পাই, কিছুটা বলতে অনেকটাই ফিরে পাই আর কি। তো এই অবস্থায় 3 দিন স্বপ্ন দেখার পরেও আমাকে এই ইয়েটা দেয় আর কি। আমি কিন্তু একদিন স্বপ্ন দেখিনি, টানা 3 দিন দেখছি এবং 3 দিন ও আমাকে রাত্রে স্বপ্নের মাধ্যমে আমার কাছে আসছে, এসে আমাকে এই কথাগুলো বলছে। 3 দিন কথা বলার পরে আমাকে করে। তো 21 দিন এই আমল করার পরে আমার পুরুষত্ব ফিরে পাই এবং আমার মধ্যে সেই করার একটা চাহিদা আমার আসে। তো 21 দিন পর স্বপ্নের মধ্যে আবার আমাকে জুলেখা আমার কাছে আসে, এসে বলে কি যে আশা করি তুমি শারীরিকভাবে এখন সুস্থ আছো। তারপর আমাকে বলে যেভাবেই হোক আমরা স্বামী স্ত্রী আমাদের ভুলের কারণে হয়তো সবকিছু হারাইছিলাম, শাস্তিও পেয়েছি, তুমি যেহেতু আমার কাছে আমার স্বামী, তাই আমি চাইলে তোমার কাছে আসতে পারতাম, শরীর নিয়ে কিন্তু আমি তোমার সর্দারের নিষেধ থাকায় অবস্থা আমি আসতে পারবো না, কিন্তু
অশরীরী অবস্থা আমি তোমার কাছে আসতে পারবো, যেহেতু আমাদের জগৎ আলাদা, সেহেতু তোমাকে আমি যেটা শিখাই দিই তুমি সেটা করবা, ঠিক আছে? তো আমি জুলেখাকে পাওয়ার জন্য তখন ব্যাকুল হয়ে পড়ি, যেহেতু আমার শরীরের মধ্যে একটা চাহিদা আসছে, ওকে পাওয়ার জন্য একটা ব্যাকুলতা আমার মধ্যে কাজ করে শারীরিক চাহিদার জন্য, ছোটবেলার সঙ্গী। তো আমি তখন জুলেখাকে জিজ্ঞেস করি যে আমি কি করলে তোমাকে পাবো আমার কাছে? তো তখন আমাকে বলে যে জুলেখা বলে যে একটা মেয়ে আছে ময়না নামে তোমাদের বাড়ির এখানে, তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমি তার শরীরের মাধ্যমে তোমার কাছে আসতে পারবো, এবং একটাই মাধ্যম হচ্ছে তোমার কাছে আসার। তো এই কথা যখন আমাকে বলে আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, তোমার দাদির মাধ্যমে আমার চাচার মাধ্যমে ফ্যামিলিগতভাবে সেই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠায়। তো পাঠানোর পরে ওরা প্রথমে নিষেধ করে দেয়, রিজেক্ট করে দেয় যে না, আমার মধ্যে সমস্যা আছে, আমার তো প্রবলেম আছে, আমার শারীরিক সমস্যা আছে, তাদের মেয়েকে বিয়ে দিবেন আর কি, প্রস্তাবে রাজি হয় না। তো যে কোনো জল্পনা কল্পনা অনেক কথাবার্তা বলার পরে, অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার পরে তখন দাদি বিয়ে করতে রাজি করায় আর কি। তো অনেক পাগল ছাগল বলার পরে আমি বিয়ে করতে রাজি হই। তো এক প্রকার ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয় অনেক কাহিনী করার পরে। তো বিয়ে হওয়ার পরে শারীরিকভাবে তো আমি সুস্থ ছিলাম। তো শারীরিকভাবে আমি সুস্থ থাকার পরে আমাদের মধ্যে সমস্ত কিছু হয়, বাসর হয়, শারীরিক সম্পর্ক হয়, সব কিছু হয়। তো ওই মেয়ে তখন তার মার কাছে গিয়ে বলে যে না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের মধ্যে সমস্ত কিছু হয়। তো যাই হোক, এক অবস্থায় আমাদের বিয়েটা আর চলতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে ময়নাকে বিয়ে করার পরে রাত্রেবেলা আমার সঙ্গে থাকতে হচ্ছে গিয়ে জুলেখা আর কি, মানে সন্ধ্যার পরে রাত্রেবেলা আমার সঙ্গে জুলেখা থাকতো, এবং জুলেখা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো, সমস্ত কিছু করতো, এবং ময়নার শরীর দিয়ে জুলেখা আমার সঙ্গে কথা বলতো। তো এইভাবে করে 10 মাস কেটে যায়। 10 মাস কেটে যাওয়ার পরে জুলেখা সবসময় আমার সঙ্গে দেখা করতো। আমার জুলেখাকে ভালো লাগতো, ময়নাকেও ভালো লাগতো। তো ময়না দিনের বেলা আমার সঙ্গে থাকতো, আমার সেবা যত্ন করতো। তো এতদিন কেটে যাওয়ার পরেও আমাদের মধ্যে কোনো সন্তান বা এরকম কোনো কিছু হচ্ছিল না। তো ওর পরিবারের লোকজন ভাবে যে আমার মধ্যে কোনো সমস্যা আছে তখন পর্যন্ত, এবং আমার চাচি, আমার দাদি সমস্ত কিছু বলে যে ময়নাকে ছেড়ে দিয়ে একটা বিয়ে কর, নিশ্চয়ই ময়নার মধ্যে সমস্যা আছে, তোর মধ্যে তো কোনো সমস্যা আমি দেখি না, তুই বলছিস, এবং ময়না আমাকে বলছে তাহলে। তো ওই অবস্থায় জুলেখাকে আমি তো কখনো ছাড়বো না, আর সন্তান না হলে আমি ময়নাকেও ছাড়বো না, আমরা একত্রে একসঙ্গে থাকবো। তো ও আমাকে সবসময় কিছু খেতে দিত, আমাকে সবসময় রাত্রেবেলা নানান গল্প গুজব করতো, অনেক কিছু করতো। তো ওই অবস্থায় আমাদের সময় কাটতে থাকে, এবং ময়না হচ্ছে কি জুলেখা যেহেতু ময়নার মধ্যে ছিল, তো সেহেতু ময়না তখন কবিরাজি করতে শুরু করে ওর মধ্যে। জুলেখা তখন পুরোপুরি ভর করে আর কি, যেহেতু ও একটা পরী ছিল এবং ওর মধ্যে কিছু ক্ষমতা ছিল। তো ও যেটা বলতো সেটাই হইতো আর কি, কবিরাজি শুরু করে, এবং এলাকার লোকজন তখন ময়নার কাছে আসে, নানা ধরনের ট্রিটমেন্ট নেয়, কবিরাজি কাজ করে, অনেক কিছু করে। তো সবকিছু এরকমভাবে ভালো চলতেছিল। তো ওই অবস্থায় কবিরাজি করে বেশ টাকা পয়সা ইনকাম করতেছিল আমার বউ, আর আমার কোনো সমস্যা হচ্ছিল না, যেহেতু আমি জুলেখার সঙ্গে ছিলাম, এবং রাত্রেবেলা জুলেখা আমার সঙ্গে আসতে থাকতো। তো জুলেখার সঙ্গে যে ময়নার কথা হতো সেই বিষয়টা সম্পর্কে আমি জানতাম না, এবং ও অনেক কবিরাজি শিখছে ওর কাছ থেকে, এবং আমাদের মধ্যে কিন্তু তখন অনেকটা সময় পার হয়, বিয়ে প্রায় 2-3 বছর পার হয়ে যায়, এবং 2-3 বছর ধরেই কিন্তু জুলেখা আমার সঙ্গে ছিল এবং আমার সঙ্গে থাকতো। তো এর মাঝখানে ময়না কি করে, ও বিষয়টা বুঝতে পারে যে ওর ঘাড়ে একটা জিন আছে, এবং সেটা একটা মেয়ে জিন, এবং ওর মাধ্যমে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং আমার সঙ্গে থাকে। এই বিষয়টা যখন ও বুঝতে পারার পরে ও আমাকে বলতে থাকে যে আসলে বিষয়টা কি, এবং ও যখন কবিরাজি একা একা করতে থাকে তখন ও ময়নাকেও শরীরে, জুলেখাকেও শরীরে, ময়নার শরীরের ভিতরে আসতে দেয় না, যেহেতু কবিরাজি জানতো। তো ওই অবস্থায় ইয়ের সাথে ময়নার সঙ্গে জুলেখা ঝগড়া লাগে, এবং আমারও ঝগড়া লাগে যে তুই এমনটা কেন করিস, তুই কেন আমাকে ওকে আমার কাছে আসতে দিস না। তো ময়না তখন একে পক্ষে কবিরাজি জানতো, তারপর আবার জানতো যে ওর সঙ্গে জিন আছে, এবং ওই জিনটার কাছ থেকে সমস্ত কিছু শিখছে জুলেখার কাছ থেকে, এবং জুলেখা আমার বিয়ে করা প্রথম বউ, এটা যখন সমস্ত কিছু জানতে পারে, তো তখন ও নানানভাবে আমাকে বান মারার চেষ্টা করে, এবং জুলেখাকে না আসতে দেয় না আর কি। তো এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারি তখন আমার মধ্যে একটা জেদ কাজ করে, এবং একদিন সন্ধ্যার দিকে ওর সঙ্গে আমার বেশি ঝগড়া লাগে, এবং ওকে আমি গলা টিপে একদম মেরেই ফেলি, এক প্রকার অবস্থা আর কি। তো গলা টিপে মেরে ফেলার পরে ও তো মারা যায়। তোমার দাদি আমাকে বলে যে তুই পালা, না পারলে তোকে হয়তো পুলিশে ধরবে বা জেল জরিমানা হবে। তো এই অবস্থায় জুলেখা তো কোথাও আমার কাছে আসতে পারতেছিল না, কারণ জুলেখা আসার একমাত্র পন্থা ছিল হচ্ছে ময়নার শরীর আর কি, ময়নার শরীরটা আমার কাছে আসতো, আর এছাড়া সর্দারের নিষেধ ছিল, অন্য কোনো উপায় আমার কাছে আসতে পারতো না। তো এই অবস্থায় আমাকে তখন ওদিনকে রাত্রেবেলা আমি ঘর থেকে পালানোর পর এক বট গাছের নিচে গিয়ে আশ্রয় নিই, এবং সেখানে যাওয়ার পর আমাকে তখন হচ্ছে গিয়ে করে ময়না আমাকে জুলেখা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলে কি যে
তুমি এখান থেকে অনেক দূরে পালায় যাও, তোমাকে হয়তো ওরা খুঁজতেছে এবং তোমাকে ওরা মেরে ফেলবে। তবে তুমি যেটা করছো খুব ভালো কাজ করছো, কারণ ময়না আমাকেও ক্ষতি করতো এবং তোমাকেও ক্ষতি করতো। ও অনেক কিছু শিখে ফেলছিল আমার কাছ থেকে, এবং ও কিভাবে কিভাবে শিখছে আমি সেটাও জানি না। তো আমাকে ফুসকিয়ে ফাসকিয়ে এরকম বুদ্ধিমতী মেয়ে শিখছে, এগুলো শিখে এগুলো করছে আর কি। তোকে তো মেরে ফেলছি। এই অবস্থায় এরকম বেশ কিছুদিন পালায় থাকি। পালায় থাকার পরে আমাকে পুলিশ সত্যি সত্যি ধরে ফেলে, এবং ধরে ফেলার পরে আমাকে তখন জেল জরিমানা হয় এবং আমি 8 বছর জেল খাটি। জেল খাটার পরে আমি জেলখানা থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমাকে তো সবাই পাগল বলতো, এবং আমি সত্যি খুব ছাগলামি করে বেড়াতাম। তো এরপরে আমার লাইফে আসলে কোনো কিছু ঠিক ছিল না আর কি। ওই অবস্থায় আমি সবকিছু উলটপালটভাবে চলতে থাকে, এবং শেষমেশ আমি আমাদের গ্রাম ছেড়ে দেই। গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে শুরু করি, শিক্ষকতা করি, একটা চাকরি নেই, চাকরি ছাড়ি চাকরি নেই, চাকরি ছাড়ি চাকরি নেই। তো এরকম করে আমার জীবন যাচ্ছে। তো সত্যি কথা বলতে যে আমি আসলে ছোটবেলা থেকে কোনভাবে আমার জীবন আগাইছে আমি জানি না, এটা কোনভাবে কোন ধারায় আগাইছে আমি তাও বলতে পারবো না। আমি বর্তমানে শিক্ষকতা করি একটা জায়গায়, এবং ওইখানে ছাত্রছাত্রীদেরকে পড়াই। তবে এটা আমার জীবনের সত্য ঘটনা। খুলনা যে অঞ্চলটাতে আছে, যেখানে আমি এখন আছি, ওই জায়গায় আমি এখন থাকি, কিন্তু আমার জীবনে আসলে কোনো সুখ নাই। আমি কোনো বিয়ে শাদী করতে পারি নাই এখন পর্যন্ত, কারণ ময়না চলে যাওয়ার পর থেকে আমি আসলে আর কারোর প্রতি এরকম আকৃষ্ট হইতে পারি নাই, বা জুলেখার সাথে যে থাকার যে 3-4 বছর ছিলাম ওর সঙ্গে, ওই যে একটা ওটা করার পরে আমি আসলে আর পরবর্তীতে কোনো কিছু আগাইতেই পারি না। এবং সবাই এখন আমাকে পাগল বলে, আমি যেখানটায় থাকি ওইখানটার মানুষজন আমার জানে না বিষয়গুলো, কিন্তু মাঝে মাঝে আমি পাগলামি করি আর কি, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলি। কিন্তু আমার গ্রামে গেলে বা আমার আশেপাশে এলাকায় গেলে, যেখানে মূলত মানুষজন আমাকে চেনে, সেখানে গেলে সবাই আমাকে পাগল ছাগল বলে, নানানভাবে উল্টাপাল্টা কথা বলে। তো এইভাবেই মূলত আমি আছি। এবং সত্যি কথা বলতে আমি সুস্থ থাকতে চাই, আমি ভালো থাকতে চাই। আসলে কেউ খারাপ থাকতে চায় না, আমি নিজেও খারাপ থাকতে চাই না। আমি বর্তমানে যেখানে আছি একটা মুয়াজ্জিমের কাজ করছি, চাকরি করি, তো স্টুডেন্টকে পড়াই। তো আশা করি আমাদের এই ঘটনাটি আজকে আপনাদেরকে ভালো লেগেছে। এবং সেলিম মোল্লা নামে যে হুজুর ছিলেন, তিনি হয়তো এখন বড় এবং একজন শিক্ষক। তো সবকিছু ওনার জীবনে অনেক কিছু হারাইছে, অনেক কিছু পাইছে, অনেক কিছু হারাইছো। তো সত্যি কথা বলতে আসলে জিনপুরের আছর বা এই সমস্ত জিনিস কারোর পক্ষে কোনো কিছু ভালো না। জিনপুরিরা হয়তো কাউকে ভালো করলে আবার খারাপ করে। তো আমার কাছে আলিশা আখি আপু আমাকে একটা প্রশ্ন করেছেন যে আপনি তো আধ্যাত্মিক জিনিস, এই সমস্ত জিনিস সম্পর্কে অনেক জ্ঞান আছে। তো আপনার কাছে একটা প্রশ্ন, যে সেলিম নামের যে হুজুরটি ছিলেন, সেলিম মোল্লা, তোনার যে যৌবন শক্তি কেড়ে নিয়েছে, সেটা তার জীবনটা টসনস করে দিয়েছে এবং তাকে পাগল বলে প্রমাণও করাইছে সেই জিন মেয়েটা। তো এই জিনিসটা আসলে কি পরীর মাধ্যমে হয়েছে, নাকি অন্য কোনো দোষ আছে হুজুরের বা ওই স্যারের কোনো দোষ আছে, যেটার কারণে মূলত ওনার এমনটা হয়েছে এবং ওনার জীবনটা তছনছ হয়েছে? তো মূলত বিষয়টা হচ্ছে কি আলিশা, আমি জানি না আপনি হুজুরের ছাত্রী কিনা। তো সত্যি কথা বলতে হুজুরের যে সমস্যা আর কি, তো ওই সমস্যাটা ওই জিনটার সঙ্গে থাকার কারণেই জিনেদের মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক ধরনের সমস্যা হয়। তো এটা দুইটা ব্যাখ্যা হতে পারে, আমি সাইন্টিফিক্যালি ব্যাখ্যা দিব, আবার এদিকে জিনের পরীর যে বিষয়টা সেটাও ব্যাখ্যা দিব। তো জিন পরীরা অনেক ধরনের বিষয় পারে, এবং ওরা দূর থেকে হয়তো অনেক কিছু পারে না, কিন্তু মানুষের সঙ্গে যখন একবার মিশতে শুরু করে, মানুষ কি তাদের দেওয়া খাবার, তাদের কথাবার্তাগুলো শোনাইতে পারে, অথবা তাদের বসে আনতে পারে, তখন চাইলে মানুষের পুরো শরীরই তারা নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষের পুরো অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস তারা নিয়ন্ত্রণ করতে পারে। যখন তারা নিয়মিত আপনাকে একটা খাবার খাওয়াচ্ছে, ওই খাবারের মাধ্যমে আপনার পুরুষত্ব নষ্ট করতে পারে। তারপরে আপনার ওদের মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে আল্লাহ তাআলা যেগুলো দিছে, সেই ক্ষমতা, দোয়া দরুদ, ওইসবের মাধ্যমে পুরুষত্ব নষ্ট করতে পারে। তারপরে বন্ধ দিয়ে পুরুষত্ব নষ্ট করতে পারে। এটা করে কখন? পরীরা, বিশেষ করে পরী মেয়েরা, ওরা প্রচন্ড পরিমাণে হিংসুট হয়। ওরা চায় না যে যাদেরকেও ভালোবাসে তারা অন্য কোনো মেয়ে মানুষের সঙ্গে সুখ বা অন্য কোনো মেয়ে মানুষকে বিয়ে করুক। তো তখন তারা কি করে, তাদের পুরুষ যাদের থাকে, বিশেষ করে মানুষ, তাদের পুরুষত্ব নষ্ট করে দেয়, যাতে করে অন্য কারোর সঙ্গে তারা মিশতে না পারে। তো হয়তো এই হুজুরের সঙ্গে, সেলিম মোল্লার সঙ্গে হয়তো এরকমই কিছু ঘটেছিল, যে জুলেখা ওকে ওরকমভাবে পুরুষত্ব নষ্ট করে দেয়, যাতে করে ও অন্য কারোর সঙ্গে মিশতে না পারে। যদিও জুলেখা আসতে পারবে না কখনো দুনিয়াতে, কারণ তার সর্দার তাকে নিষেধ করেছে। কিন্তু সত্যি কথা বলতে ঘটনাটা এটাই। আর আরেকটা বিষয় হতে পারে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা, যে আমরা দেখি যে বিশেষ করে মাদ্রাসাগুলোতে ছাত্ররা, ওরা একটা গ্রুপ পরিবেশের মধ্যে থাকে,
কখনো কোনো নারীর ছোঁয়া বলা বা নারীর স্পর্শ বলা, নারীর গল্প, নারীর কাছাকাছি থাকা, মেয়েদের সঙ্গে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু ওদের জীবনে হয়ে ওঠে না। কারণ এর কারণে ওরা চাইলেও ওরকম খোলামেলা পরিবেশ পায় না। যেমন স্কুলের ছাত্রদের কথা যদি আমি বলি, আমি খোলামেলাভাবেই বলি, স্কুলের ছাত্ররা মেয়েদের সঙ্গে পায়, মেয়েদের সঙ্গে গল্পগুজব করার সুযোগ পায়, প্রেম করার সুযোগ পায়, মেয়েদের প্রতি ইন্টারেস্ট করার সুযোগ পায়। এমনকি তারা এমন সুযোগটাও পায় যে তারা চাইলে মাস্টারবেশনও করতে পারে, এরকম সুযোগটাও পায়। কিন্তু মাদ্রাসার ছাত্ররা এরকম কোনো সুযোগ পায় না, যার কারণে ওদের মধ্যে হয়তো ওই ভিতর থেকে জিনিসটা আসে না, বা ওই যে কামরসটা বা নিজের ফিলিংসটা, ওই ফিলিংসটা জাগ্রত হয় না, বা একটা সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সবার ক্ষেত্রে না, কিছু কিছু ছাত্র আছে যাদের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তো আমি দুইটাই ব্যাখ্যা দিলাম আপনাদের কাছে। তো যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটা আপনারা গ্রহণ করবেন, এবং তার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আলিশা আঁকি আপনি পেয়েছেন। তো আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিয়মিত সত্য ঘটনা শুনতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে, হয়তো কারোর নতুন কোনো পাঠানো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।